প্রকৃতিতে বিজ্ঞানীগণ এখন পর্যন্ত 118টি মৌলের ধারণা দিতে পেরেছে। প্রকৃতিতে বিজ্ঞানীগণ প্রকৃতিগতভাবে 118টি মৌলের ধারণা দিতে পেরেছে। তো 118টি মৌলের নাম আমরা জানি। এই 118টি মৌলের নাম অনুসারে যার যে নামই হোক, এই নামের প্রথম একটি অক্ষর অথবা পাশাপাশি দুটি অক্ষর, অথবা কিছু আছে আবার ল্যাটিন নাম, কিছু আছে ল্যাটিন নাম, এই নামের প্রথম অক্ষর অথবা পাশাপাশি দুই অক্ষর দ্বারা আমরা যেটা প্রকাশ করব সেইটা হলো প্রতীক। সেইটা হলো কি প্রতীক, মানে কি চিহ্ন। যেমন সোডিয়াম, সোডিয়াম। তাহলে সোডিয়াম কিন্তু একটা মৌল, তাই না? সোডিয়াম কিন্তু একটা মৌল, কিন্তু শুধু মৌল না, এটা কিন্তু সাধারণ মৌল না, এটার ল্যাটিন নাম আছে। ল্যাটিন মানে কি বিদেশি, আমেরিকা, ইউরোপ। হ্যাঁ, এর ল্যাটিন নামটা আমরা কি? হ্যাঁ, নাট্রিয়াম। ধন্যবাদ। NATRIUM, নাট্রিয়াম। তাহলে আমরা প্রথমেই বলে নিছি যে প্রতীক হলো সেই মৌল, সংক্ষিপ্ত নাম, যে মৌলর নামের একটি অক্ষর অথবা দুইটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে প্রতীক। সেটা হচ্ছে কি প্রতীক। তাহলে আমরা প্রতীক সম্বন্ধে আর কোনো প্রশ্ন বা বুঝি নাই এরকম কিছু আছে? প্রতীক নাই। সংকেত, সংকেতটা আমরা একটু বলি যে পারি। জি জি, সংকেত কি যে পারি সে একটু বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে ওটা আগেরটাও কিন্তু প্রতীকও কিন্তু ছিল সংক্ষিপ্ত রূপ, আবার এই সংকেতও সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একটা মৌলের নামের প্রথম, আর এটা হচ্ছে অণু দ্বারা বোঝানো হয়েছে, তাই না? অণুর সংক্ষিপ্ত রূপ, ওটা ছিল কি মৌলের সংক্ষিপ্ত রূপ। নামের সংক্ষিপ্ত রূপ, সেটা হলো কি প্রতীক। মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, এটা হলো প্রতীক। আর সংকেতের বিষয় কার? মৌল বা যৌগ, কিন্তু না না, এটা প্রতীক না, এটা সংকেত। জি, এটা কিন্তু সংকেত। মৌল বা যৌগের নামের কিসের সাথে আছে কি অণু থাকা লাগবে, তাই না? অণু থাকা লাগবে না, মানে মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ, তাই তো?
মানে মৌল বা হ্যাঁ কি বোঝা যাচ্ছে না? বোর্ডে লেখা, মানে বোর্ডে লেখা বোঝা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ, কেউ একজন বলো। তোমাদের কথাই তো আমি বুঝি না, তোমাদের কথাই বেঁধে যাচ্ছে। হ্যাঁ বলছি স্পষ্ট বোঝা যাচ্ছে না কোনটা? মাঝে মাঝে বোর্ড স্পষ্ট দেখা যায় না, বলছি মাঝে মাঝে বোর্ড স্পষ্ট দেখা যায় না, তাই তো? ওই তো আমাদের আজকে একটু ডিস্টার্ব করতেছে নেটে। সমস্যা হবে না আর। আচ্ছা, এখন আমরা প্রতীকটা বলি। তাহলে এই প্রতীকটা কি? একটা মৌলের নাম বলো একজন। হাইড্রোজেন। কি খবর? তাহলে হাইড্রোজেনকে আমরা হাইড্রোজেন বানান যতগুলো অক্ষর লাগে, তাহলে প্রতীক মানে কি আমরা একটা অক্ষর দ্বারাই প্রকাশ করব, তাই তো? এটা হাইড্রোজেন, হাইড্রোজেন না? হ্যাঁ, এটা হলো তাহলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপ একটা অথবা দুইটা অক্ষর দ্বারা। তো আমরা যেটা আলোচনা করতে লাগছিলাম সেটা হলো সংকেত। এটা গেল শুধু মৌলের। আর সংকেতটা কি? মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। না, প্রতীক কেন? প্রতীক তো আমরা পড়লাম। এটা হলো সংকেত, প্রতীক হলো শুধু মৌলের। সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। এখন প্রশ্ন হচ্ছে যে অণুর সংক্ষিপ্ত রূপটা আমরা কেমনে বুঝবো? মৌল বুঝলাম যে শুধু যে কোনো একটা অক্ষর দিলেই হয়ে যায়। আর মৌল বা যৌগ, এখানে কথাটা উল্লেখ আছে, মৌল হতে পারে, যৌগও হতে পারে। যৌগ কিভাবে হবে? মানে দুইটি মৌল একসাথে হলে যৌগ হয়ে যায়। তাহলে এটার একটা উদাহরণ কি হতে পারে? এটার একটা উদাহরণ কি? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম NH4, তাই না? এটা এই যে অণু স্পষ্ট উল্লেখ আছে না? স্পষ্ট উল্লেখ আছে, তাই তো? এটা কি উল্লেখ আছে? অণু উল্লেখ ছিল, অণু। আবার আমরা যোজনীতে চলে যাব। যোজনী, এইবার যোজনী কাকে বলবো? একজন, আমরা পারি কিনা দেখি। একজন একটু বলি যোজনী কাকে বলবো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? অর্পিতা,
যোজনী কাকে বলবো? তোমরা কেউ না পারলে আমি বলবো। বলছি যোজনী কাকে বলবো? যোজনী স্যার আপনি বলেন। যোজনী হচ্ছে কোনো মৌলের বা যৌগের ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতাটা কি? সেই মৌলের পাওয়ার। যেমন H2O পানি লিখছি, এইখানে যোজনী দেওয়া আছে, কিন্তু হাইড্রোজেনের যোজনী দেওয়া আছে, অক্সিজেনেরও যোজনী দেওয়া আছে। তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী কত? এখানে হাইড্রোজেনের যোজনী কত আমরা কি বলতে পারি? স্যার এক। হাইড্রোজেনের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী 2। উল্টায় হচ্ছে H2O। তাহলে যোজনী হলো ওই মৌল বা যৌগের ধারণ ক্ষমতা, ধার্য ক্ষমতা, পাওয়ার, শক্তি। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা শিখলাম হলো প্রতীক, সংকেত, যোজনী। এখন আমরা একটু গঠন দেখব, গাঠনিক সংকেত দেখব। এই যোজনীকে আমরা হাতের সাথে তুলনা করব। কোনো মৌলের যোজনীকে সেই মৌলের এক একটি হাতের সঙ্গে তুলনা করব। মানে যে কয়টা হাত আছে সেই কয়টা যোজনী। হ্যাঁ, ওইটাই আমরা একটু বিপরীতভাবে বুঝবো যে কয়টা যোজনী আছে সেই কয়টা হাত। সেটাই। তাহলে এই H2O যদি হয়, এটা যদি পানি হয়, তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী 2 মানে কি? অক্সিজেনের 2টা হাত। অক্সিজেনের 2টা হাত। আর হাইড্রোজেনের কয়টা হাত? যোজনী 1, তাহলে হাইড্রোজেনের 1টা হাত। তো অক্সিজেনের 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরবে। আমরা একটু দেখে নেই গাঠনিক সংকেতটা। এই লিখলাম অক্সিজেন, অক্সিজেনের 2 হাত, অক্সিজেনের 2টা হাত দিছি। এখানে এখন একটা হাইড্রোজেন বসায় দেব। তাহলে এটা কি হলো? 2টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। আর এইটার নাম হলো কি? পানি। এটার নাম কিন্তু পানি। মানে কি? H2O, তাই না? এটাকে আমরা হাতের সঙ্গে তুলনা করব। আমরা আরেকটা গাঠনিক সংকেত দেখি। CH4, কি লিখলাম? এটা দেখা যায় স্পষ্ট। মিথেন। কি লিখছি? মিথেন। মিথেনের সংকেত কি? CH4। তাহলে এইখান থেকে আমরা স্পষ্ট কি পাচ্ছি? যে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কত? আমরা কি জানি কার্বনের যোজনী কত? স্যার কার্বনের যোজনী 2 ও 4। কিন্তু আমরা সর্বোচ্চটা এখানে ব্যবহার করব। তাহলে কার্বনের যোজনী 4 আর হাইড্রোজেনের যোজনী 1। তো এই যে 2টা মৌল আবার যদি পাশাপাশি থাকে, তাহলে একটার যোজনী দ্বারা আরেকটাকে ভাগ করে লিখতে হয়। কিন্তু এটা একটা ওই প্রতীক সংকেত যোজনী। এখান থেকে এই অধ্যায় থেকে আমরা শিখবো আরেকটা জিনিস কি? যে সংকেতটা যোজনীটা ভাগ করে লিখতে হয়। যা হোক, ওটা পরের আসতেছি, পরের আলোচনায়। তাহলে এখানে কার্বন কয়টা? 4টা। 4টা কার্বন। আমরা কার্বনের 4টে হাত দিয়ে দিলাম। হাইড্রোজেন বসায় দেই 4টে জায়গায়। তাহলে এটা হয়ে গেল মিথেন। এটা মিথেন হয়ে গেল। তাহলে মিথেন থেকে আমরা স্পষ্ট বুঝতেছি কি?
যে কার্বনের 4টে হাত, কার্বনের 4টে হাত দিয়ে 4টে হাইড্রোজেনকে ধরলো, এর নাম হচ্ছে মিথেন। মিথেন থেকে আমরা আবার বের হয়ে চলে যাচ্ছি মিথেন থেকে আমরা চলে যাচ্ছি, আমরা আরেকটা বলবো। আরেকটা কোনটা? আরেকটা বলতে পারি কি, যেমন অ্যামোনিয়া। অ্যামোনিয়া, আচ্ছা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার এটা কি লিখতে পারি, সংকেতটা কি? NH3। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে জানতে পারি যে নাইট্রোজেনের যোজনী কত। নাইট্রোজেনের যোজনী কত? এখান থেকে আমরা স্পষ্ট পাচ্ছি যে নাইট্রোজেনের যোজনী 3। নাইট্রোজেনের যোজনী কত? 3। হাইড্রোজেনের যোজনী 1। তাহলে ওটার গাঠনিক সংকেত আমরা এভাবে লিখতে পারি কি, নাইট্রোজেনের হাত কয়টা? 3টা। 3টা আমরা 3 কর্নারে দিয়ে দিতে পারি, এই, তাই না? এটা আমরা বইয়ে দেখছি, এইভাবে দেওয়া আছে, ও বিভিন্ন জায়গায় দেখছি, শিখছি, কিন্তু এই হাতটা আমি যে কোনো উপায়ে বুঝাইলেই হলো। আমি আরও 2-1টা ব্যতিক্রম ধর্মী দেখাইতেছি কিভাবে লেখে, কোনো সমস্যা নাই। লেখার সিস্টেমটা আমরা নাইট্রোজেন এখানে রাখতে পারি, দেখছো? এভাবে আমরা লিখতে পারি। মোট কথা 3টা হাত আমাদের হইলেই হলো, সেটা যেদিকেই হোক, যেভাবেই হোক। আর একটা আমরা দেখি, আর একটা মৌলের কথা আমরা চিন্তা করি। মিথেন দেখাইলাম, অ্যামোনিয়া দেখাইলাম, পানি দেখাইলাম। এবার তোমরা একটা বলো, সেটার গাঠনের সংকেতটা আমি করে দেই। পানিটা লেখছিলে এইভাবে, এইভাবে কিন্তু আমরা দেখাইছিলাম, তাই না? বা বইয়েও এইভাবেই আছে, কিন্তু এটাকে 2টা হাত হইলেই হলো, আমরা যে কোনোভাবেই দেখাইতে পারি। এটাও কিন্তু পানি, যে কোনোভাবে 2টা হাত হইলেই হলো। হ্যাঁ, তাহলে প্রতীক, সংকেত, যোজনী, এই সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেল। এখান থেকে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা শেয়ার করতে পারি। প্রতীক, সংকেত, যোজনী থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা শেয়ার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রতীক, সংকেত, যোজনী, এই অধ্যায়ে যোজনীর একটা চার্ট আছে, এটা কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। যোজনীর একটা ছক আছে, এই ছকটা আমরা মুখস্থ করে নেব। মুখস্থ করে না নিলে আমরা জানবো কেমনে যে কার যোজনী কত? এটা কিন্তু আমরা বই দেখে মুখস্থ করে নেব। ধাতু, অধাতু, রেডিকেল মানে কি? যৌগমূলক। ধাতু হলে প্লাস, অধাতু হলে মাইনাস, এইরকম আমরা ভাগাভাগি করে না নিতে পারলে বিক্রিয়াকে কোনটা কারে ধরবে, কেমনে অংশগ্রহণ করবে, এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো না। তো সেই কারণে আমরা মুখস্থ করে নেব। এখন আমরা চলে যাব রাসায়নিক বিক্রিয়ায়। কোথায় যাব? রাসায়নিক বিক্রিয়াটা কি?
কি লেখছি দেখা যায়? বোর্ড দেখা যায় ক্লিয়ার অর্পিতা? রাসায়নিক সমীকরণ। হ্যাঁ, রাসায়নিক সমীকরণটা আমরা কাকে বলবো? কেউ পারবে বলতে? রাসায়নিক সমীকরণটা কাকে বলবো? কেউ কি বলতে পারবা? স্যার দেখে বলবো। হ্যাঁ, এইটা দেখে বলো রাসায়নিক সমীকরণটা কি। এটা কি লেখছি? একটা মৌল, এটাও একটা মৌল। তো এই যে এই মধ্যে কি চিহ্ন আছে? প্লাস। মধ্যে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস চিহ্ন। আর এইটার নাম কি? এটার নামটা বলো একজন। এই তীর চিহ্নের পরিবর্তে আবার আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। সমান চিহ্ন যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সমতা মিল করে করতে হবে আবার, তাই না? যদি সমান চিহ্ন ব্যবহার করি তাহলে দুই পক্ষই মিল করে করতে হবে, আর যদি সমান চিহ্ন ব্যবহার না করি তাহলে দুই পক্ষ পুঙ্খানুপুঙ্খানুভাবে মিল না করলে সমস্যা নাই। তবে আমরা তীর চিহ্নই ব্যবহার করব, মানে বড় ক্লাসে গেলে তীর চিহ্নই ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা কি ধরবে? এটা কি তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড, তাই না? সালফার ডাইঅক্সাইড লিখে আমরা উপরের দিক একটা তীর চিহ্ন দেব। উপরের দিক তীর চিহ্ন দেওয়ার অর্থ কি? উড়ে যাবে, উদয় পদার্থ মানে গ্যাস। গ্যাস হইলেই উপরের দিক তীর চিহ্ন দেবো। আর যখন কোনো অধক্ষেপ জমবে, কোনো বিক্রিয়ার যখন নিচের দিকে তলানি জমবে, সেই ক্ষেত্রে চিহ্নটা আমরা আবার বদলায় নিচের দিকে দেব। সেটাকে বোঝা যাবে কি যে অধক্ষেপের চিহ্ন, মানে তলানি জমছে নিচে। তাহলে এই যে বিক্রিয়ার বাম পাশে এইটুককে কিন্তু বলা হচ্ছে বিক্রিয়ক। একে কিন্তু বলা হচ্ছে কি? বিক্রিয়ক। বাম পাশটাকে বলা হচ্ছে বিক্রিয়ক, ডান পাশটাকে বলা হচ্ছে উৎপাদ। উৎপাদ। তাহলে যে সমীকরণে বিক্রিয়ক একটা মৌলের সাথে আরেকটা মৌলের সংযোগের স্থলে দুইটা মৌল যুক্ত হয়ে একটা উৎপাদে যখন পরিণত হয় সেটাকে আমরা বলবো কি? এই যে রাসায়নিক সমীকরণ, তাই না? রাসায়নিক সমীকরণ তাহলে আমরা কাকে বলবো? বিক্রিয়ক পদার্থ দুইটা মৌল একত্রিত হয়ে যখন কোনো উৎপাদে পরিণত হবে সেটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। বিক্রিয়া না রাসায়নিক সমীকরণ। কথা ছিল। হ্যাঁ বলেন, বলো। স্যার এখানে ওই যোজনীগুলো উল্টে গেল না কেন? যোজনীগুলো উল্টে গেল না কেন? ও এই এই যোজনী কেমনে উল্টে গেল না কেন সেটা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সালফারের যোজনী কত উল্টে গেছে আমরা এটা বুঝি নাই, আমরা এটা টের পাই নাই। সালফারের যোজনী কত? দুইও আছে। তাহলে সালফারের যোজনী হলো 4। আর অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী 2। আমরা যে একটা নিয়ম জানি, বুঝি নাই? হ্যাঁ, এই তো, ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কাটাকাটি মানে কি? সর্বোচ্চ 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 অল টাইম আমরা সর্বোচ্চটা ব্যবহার করব। মানে বেশিটা ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, বেশিটা ব্যবহার করব। তাহলে এই 2 দিয়ে ভাগ করছি, 2 চলে আসছে সালফারের যোজনী। আর অক্সিজেনের যোজনী 1। 2 দিয়ে 2কে ভাগ করলে 1। তাহলে আমরা এটা ক্লিয়ার? অর্পিতা প্রশ্নটা করেছিল অর্পিতা না? মৌ ওর প্রশ্ন করছিল। মৌ কি এখন ক্লিয়ার? হ্যালো মৌ, মৌ কি এখন ক্লিয়ার? মৌ যে প্রশ্নটা করছিল মৌ কি ক্লিয়ার? ওকে, ধন্যবাদ।
বুঝেছি। থ্যাংক ইউ। তাহলে আমরা পরের আলোচনায় চলে যাব। আচ্ছা, এই রাসায়নিক বিক্রিয়া কয়েক ধরনের হয়। রাসায়নিক বিক্রিয়া কয়েক ধরনের হয়। প্রথমটা আমরা একটু আলোচনা করব কি, সংযোজন। সংযোজন বিক্রিয়া। আচ্ছা দেখো তো, এই কথার দ্বারা আমরা একটা জিনিস বুঝতেছি যে সংযোজন বিক্রিয়া মানে কি, মৌলের যোগ। সংযোজন বিক্রিয়া মানে কি, দুইটা মৌল একসাথে হওয়া, তাই না? দুইটা মৌল একসাথে হওয়া কিন্তু সংযোজন বিক্রিয়া। কথাটা আমার ক্লিয়ার বোঝো নাই? দুটো মৌল একসাথে হওয়া কিন্তু সংযোজন বিক্রিয়ার উদাহরণ। বুঝতে পারলে তো? ওই যে বোর্ড দেখো, বোর্ড ক্লিয়ার দেখা যায়। দুটো মৌলের একসাথে হওয়া সংযোজন বিক্রিয়া। এটা যদি আমরা কি লিখছি, এটা এখন কি হলো, এটা এখন ফেরাস, তারপরে কি সালফার, তাই না? তাহলে এখন তৈরি হলো কি, এটার নাম কি, ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড। তো এই একটা মৌল, এই একটা মৌল, এই দুইটা মৌল কি হলো, একসাথে যুক্ত হলো, যোগ হলো। এর জন্য এর নাম হলো ওই সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, আমরা আর একটা বিক্রিয়া দেখি। আর একটা দেখি, যেমন এটা কি লিখলাম, জিঙ্ক। এখানে আমরা এটা দিলাম, তাহলে কি হলো, তাহলে কি তৈরি হলো, সালফাইড। আর আবার দেখি আমরা যদি এখানে জিঙ্ক দেই, যদি অক্সিজেন দেই, তাহলে কি তৈরি হলো, জিঙ্ক অক্সাইড। তাহলে এরকম দেওয়া থাকলো প্রশ্নে, পরীক্ষাতে, তাহলে এরকম যা দেওয়া থাকলো, এটারে আমরা কি বুঝবো, এইটারে আমরা কি বুঝবো বলো, মানে কি তৈরি হবে? হ্যাঁ, জিঙ্ক ক্লোরাইড। ধন্যবাদ, জিঙ্ক ক্লোরাইড। তাহলে সংযোজন বিক্রিয়াটা আমরা ক্লিয়ার কিনা? সংযোজন বিক্রিয়াটা দুইটা মৌলের যোগফল, দুইটা মৌলের যোগফল, তাই না? এটা হলো সংযোজন বিক্রিয়া। আরেকটা দেখো, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াটা একজন কেউ বলতে পারো? যে বিক্রিয়া যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে। না, একটা যৌগকে সরায়া নিজে ওই জায়গায় যাবে নাকি? স্যার একটা কথা ছিল ওই সংযোজন বিক্রিয়ায়। আচ্ছা হ্যাঁ, বলো 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 বলো। স্যার সংযোজন বিক্রিয়া আপনি যে শেষের বিক্রিয়াটা করলেন, সেখানে হলো জিঙ্ক আর হলো ক্লোরিনেরটা করলেন। তো ক্লোরিনের যোজনী 1 আর জিঙ্কের যোজনী 2, তাহলে কি সেই অনুযায়ী ওটা ঠিক ছিল?
আচ্ছা আমরা আবার ওটা বুঝতে পারলাম না। আমরা আবার করি। এই জিঙ্ক এটা কি? ক্লোরিন। 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 এইটার যোজনী, ক্লোরিনের যোজনী কত? স্যার 2। ক্লোরিনের যোজনী কত? স্যার ক্লোরিনের যোজনী 1। ক্লোরিনের ক্লোরিনের 1। একজন বলো, স্যার 1। কার যোজনী 1? ক্লোরিন। ক্লোরিন। ক্লোরিনের যোজনী 1। হ্যাঁ বলো। যোজনী 2। জিঙ্কের যোজনী 2। তাহলে যখন বিক্রিয়াটা হবে তখন এই জিঙ্ক ক্লোরাইড, NaCl2। হ্যাঁ এরকম হবে, তাই তো? হ্যাঁ স্যার। এরকম যদি হয় তার মানে কি এই ক্লোরিনের যোজনী 1, জিঙ্কের যোজনী 2। এটা মানে বইতে দেওয়া আছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই অনুসারে এখানে ক্লোরিন কয়টা? এই উৎপাদে বিক্রিয়কে না, উৎপাদে ক্লোরিন কয়টা? দুইটা। স্যার দুইটা। 2টা। আর বিক্রিয়কে ক্লোরিন কয়টা? স্যার একটা। 1টা। তাহলে আমরা এই জায়গা যদি 2 দেই তাহলে দেখো তো 2 পাশে সমান হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ। 2 পাশে সমান হয়। জি স্যার। এইটারে বলে হলো সমতাকরণ। সমতাকরণ। হ্যাঁ, এইটারে বলে সমতাকরণ। এই সমতাকরণটা প্রচণ্ডভাবে জরুরি হয়। আমি এর আগে কিন্তু বলে গেছি, তোমরা খেয়াল করো নাই। বলে গেছি যে যদি আমরা এই জায়গায় সমান চিহ্ন দেই, তখন এই সমতাকরণটা কি বাধ্যতামূলক। যদি এই জায়গায় সমান চিহ্ন দেই তাহলে এই সমতাকরণটা বাধ্যতামূলক। আর যদি ওই অ্যারো চিহ্ন দিতাম তাহলে আর দরকার হতো না। দিলে ক্ষতি নাই, না দিলেও সমস্যা নাই। মানে কি তখন আর দরকার হতো না। মানে আমরা সমতা মিলকরণটা একটু কঠিন, এই জন্য আমরা সমতা মিলকরণটা যখন আমরা বড় বিক্রিয়া দেখব তখন সমতা মিলকরণটা একটু কঠিন। তাহলে এটা কি এখন ক্লিয়ার যে এই সমান চিহ্ন দিলে সমতা মিল ওই বাধ্যতামূলক? সমান চিহ্ন দিলে সমতা মিলকরণটা আমাদের কি বাধ্যতামূলক কিন্তু। বাধ্যতামূলক। হ্যাঁ, আর কি আরো দিলে বাধ্যতামূলক না। তাহলে আমরা কি ধরেছিলাম? বিয়োজন বিক্রিয়া, তাই না? হ্যাঁ, বিয়োজন বিক্রিয়ার উদাহরণ একজন বলেন একটা। কে যেন সংজ্ঞা বলছে? সংজ্ঞাটা কে যেন বলছে না? সংজ্ঞা একজন বলছে, আর দরকার নাই। এখন একটা উদাহরণ বলো। না স্যার, বিয়োজন বিক্রিয়া হলো যে সকল বিক্রিয়া একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করে তাদের বিয়োজন বিক্রিয়া বলে। হ্যাঁ, কিন্তু এর আগে কে বলছিল? স্যার ওইটা ছিল প্রতিস্থাপন। ওইটা ছিল আমি বলছিলাম। প্রতিস্থাপন। কারণ কি? আচ্ছা, প্রতিস্থাপন তো আমরা একটু পরে যাই। আর বিয়োজন বিক্রিয়া বলতে কি, একটা সংসার 3টে ভাই আছে একসাথে একত্রিত সংসার, তাই তো? সেখান থেকে যদি পৃথক হয়ে যায়, সংসারটা যদি 3 ভাগে ভাগ হয়ে যায়, ওইটা কিন্তু বিয়োজন হইল, তাই না? জি স্যার। তাহলে এরকম একটা মৌলের নাম বলো, কেউ বলতে পারবে? কপার কার্বনেট। কপার কার্বনেট। এই তো, তাই তো? কপার কার্বনেট হয়েছে। তাহলে আমার এখান থেকে আমরা জানি কি তৈরি হবে? কপার অক্সাইড, আর একটা কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা ক্লিয়ার হয়েছে কিনা? বিয়োজন বিক্রিয়ার উদাহরণ হয়েছে কিনা বলছি, বিয়োজন বিক্রিয়ার উদাহরণ হয়েছে কিনা বলো তো? হ্যাঁ স্যার আছে। হয়েছে, তাই না? আমরা আর একটা দেখি।
কপার সালফেট দিয়েও আমরা দেখতে পারি, তাই না? কপার সালফেট দিয়েও দেখতে পারি। কি তৈরি হবে কপার সালফেট দিয়ে যদি আমরা দেখি? এরকম হয় না? কপার সালফেট দিয়ে যদি দেখি, এইটা আমরা এবার ঘোরায় লিখবো, এইটা এই পাশে দেব, কপার অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ নাকি? এইটা দেখা যায় কিনা? এইটা নিচেরটাকে দেখতে পাচ্ছ তোমরা? কথা বলো একজন, নিচের বিক্রিয়াটা দেখতে পাও কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে উপরের বিক্রিয়া নিচের বিক্রিয়া কিন্তু একই বিক্রিয়া দেখাইছি না? উপরের বিক্রিয়া নিচের বিক্রিয়া কিন্তু একই, শুধু একটু উল্টা করে দেখাইছি, তার মানে কি এই দুইটা মৌল যৌগ একত্রিত করে একটায় পরিণত হয়েছে। এটাকে আমরা কিন্তু সংযোজন বিক্রিয়া বলতে পারি। এটাকে সংযোজন বিক্রিয়া বলতে পারি না? দুইটা মৌল এক জায়গা হয়েছে, এটাই আবার যখন আবার ঘুরাইয়া বিপরীত করে দেব তখন আবার কি হবে? বিয়োজন হয়ে যাবে। তো এরপরে সংযোজন গেল, বিয়োজন গেল, তাই না? সংযোজন গেল, বিয়োজন গেল। এরপরে আমরা করবো কি? প্রতিস্থাপন। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়াটা তাহলে আমরা কাকে বলবো? দুটি মৌল যখন বিক্রিয়া করে, একজনের জায়গা আর একজন দখল করে, একজনের জায়গা যখন আর একজন দখল করবে তখন সেটারে বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, এটা একটা বলো উদাহরণ, কেউ বলতে পারবে একটা উদাহরণ কি প্রতিস্থাপন বিক্রিয়ার? সোডিয়াম কার্বনেট লিখছি, প্লাস বলো কি হতে পারে আরেকটা? আমরা দিলাম HCl। হ্যাঁ, এটা হতে পারে। তো আমরা এটা কিন্তু এটা কিন্তু কার্বনেটটা কিন্তু যৌগমূলক, এটা আমরা জানি, রেডিকেল। তো এই রেডিকেলের একটা ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু আমরা জানি। এই ধর্ম বা বৈশিষ্ট্যটা কি? এটা যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন এটা সরাসরি উৎপাদে পরিণত হয় অন্যটার সাথে। এটা এই কার্বন আর অক্সিজেন আর ভাঙবে না, এটা ডাইরেক্ট আর একটার সাথে যুক্ত হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা এই বিক্রিয়াটাকে করব প্রতিস্থাপন। কেমনে? একজনের জায়গা আর একজন দখল করবে, প্রতিস্থাপন। তাহলে আমরা আগে মার্কিং করে নেই, সোডিয়ামটা আমাদের পজিটিভ, আমরা জানি, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন কথা হলো যে তাহলে সোডিয়াম যাবে কোথায়? এই নেগেটিভকে, সোডিয়াম যায় ওই নেগেটিভকে ধরবে, তাহলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড।
তো সোডিয়াম ক্লোরাইডটা কি? সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু লবণ। তো লবণের আর একটা জিনিস আমরা এর আগের অধ্যায়ে কিন্তু বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে কোনো শব্দের শেষে যদি এট অথবা আইড উচ্চারিত হয় তাহলে সেটাই লবণ। তাহলে যেটা বাকি বাকি থাকে কোনটা? এই দুইটা, তাই না? জি স্যার। এই দুইটা আমরা লিখে দেবো প্লাস দিয়ে। কি লিখে দেব? HCO3। তাহলে এটার নাম কি? এটার নাম আমরা বলতে পারবো কি না? হাইড্রোজেন কার্বন। হ্যাঁ, হাইড্রোজেন কার্বনেট। তবে আর একটু সুন্দর নাম আছে এর। এর আর একটা সুন্দর নাম আছে, কেউ পারো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। না, হাইড্রোজেন এটাকে কিভাবে পড়ব? এটাকে পড়বো হাইড্রোজেন বাইকার্বনেট, তাই না? এটারে পড়বো কি? হাইড্রোজেন বাইকার্বনেট। তো এটার আবার আর একটা সুন্দর নাম আছে, সেটা কি? স্যার বোর্ড দেখা যায়? আচ্ছা, এইটুক তো ক্লিয়ার দেখা যাচ্ছে হাইড্রোজেন বাইকার্বনেটটা। এখন ওইটা আমি উল্টায় লিখতেছি। তাহলে এটার সুন্দর একটা নাম কি? অনেক সময় অ্যাসিডিটি বেড়ে গেলে আমরা এর আগে শিখেছি যে আমরা অ্যান্টাসিড খাই, কিন্তু কিছু কিছু মানুষের অ্যাসিডিটি এত পরিমাণে বেড়ে যায় যে অ্যান্টাসিডে কাজ হয় না, আরও দামি, আরও পাওয়ারফুল কোনো কিছু খেতে হয় না। কিন্তু এইটাকে বলে সোডা। কোন সোডা? খাওয়ার সোডা খাওয়া যায়, এই সোডাটা খাওয়া যায়, অ্যাসিডিটি সর হাইড্রোজেন বাইকার্বনেট। এটা খাইলে অ্যাসিডিটিটা কমে যায়। এটা তো তাহলে খাই আর এক সময় আর এক ভাষাতে এটাতে বলে, হ্যাঁ খাওয়া যায় সোডা। আচ্ছা, তাহলে খাবার সোডা, এই খাবার সোডা সংকেত কিন্তু এটা। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কি পরিষ্কার বুঝলাম? যে প্রতিস্থাপন বিক্রিয়াটা এই সোডিয়াম যায় ওই হাইড্রোজেনকে সরায় দিয়ে তার জায়গা দখল করছে, এরকম না? আবার কার্বনেটটা ক্লোরিনকে সরায় দিয়া হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এই জায়গা দখল করছে। তাহলে এরকম প্রতিস্থাপন বিক্রিয়ার একটা উদাহরণ। আর একটা উদাহরণ তোমরা বলতে পারবে, যে কেউ একটা উদাহরণ বলো, বলো একটা উদাহরণ। এটা কি লেখছি বুঝতে পারা যায়? অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই না? এর সাথে যদি আমরা জিঙ্ক অক্সাইড দিয়ে দেই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, তাহলে কি তৈরি হবে? কে কারে ধরবে? কে কারে ধরবে বলো? স্যার অ্যামোনিয়াম ধরবে অক্সিজেনকে। তাহলে কি তৈরি হবে? অ্যামোনিয়াম অক্সাইড। আর একটা কি? আর একটা স্যার একটু স্যার মাথা সরান। জিঙ্ক ক্লোরাইড, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটাও কিসের উদাহরণ হয়ে গেল? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ হয়ে গেল। আর একটা বিক্রিয়া বাকি আছে, সেটা আমরা দেখে নেব। কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা কি একজনকে একটু বলতে পারবে? দহন বিক্রিয়াটা কেউ বলতে পারবে? দহনটা কেউ বলতে? হচ্ছে অক্সিজেনের উপস্থিতি থাকে। অক্সিজেনের উপস্থিতি থাকে, কারণটা কি? অক্সিজেনের যে উপস্থিতি থাকতেই হবে। হ্যাঁ বলো বলো বলো। স্যার কারণ অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, আর আগুন থাকলে তো দহন মানে তাপ উৎপন্ন হয়। সেটাই, মানে অক্সিজেন ছাড়া অক্সিজেন কি করে? আগুন জ্বলাতে সাহায্য করে। সাহায্য করে। আর এটা কি লেখছি উপরে বোঝা যায় তীরের উপরে?
কেরোসিনের উপরে তাপ, এই তাপকে আমরা বা পরীক্ষাতে বা অন্য যে সময় আমরা শিখব এরকম বয়ের মতো চিহ্ন, এই রকম চিহ্ন যদি দেওয়া থাকে সেটা মনে করব কি তাপ, তাপের চিহ্ন। তাহলে অক্সিজেনের উপস্থিতি লাগবে দহন বিক্রিয়ায়। তাহলে এবার কি তৈরি হবে? সালফার ডাই অক্সাইড, তাই না? সালফার ডাই অক্সাইড। তাহলে এই চিহ্নটা কিন্তু তাপের চিহ্ন। তাহলে আমরা বিদায় নিতে চাচ্ছি। আমরা কি কি শিখলাম? এইগুলা প্রতীক শিখলাম, যোজনী শিখলাম, সংকেত শিখলাম, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে শিখলাম, রাসায়নিক সমীকরণ কাকে বলে শিখলাম, রাসায়নিক সমীকরণের আবার প্রকারভেদ, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এখন বাড়ির কাজ যেটা আমি দিতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো। বাড়ির কাজ, বাড়ির কাজ আমি কয়েকটি বিক্রিয়া দেব, কয়েকটি বিক্রিয়া দেব। মৃদুলা এত লেটে আসছো নাকি আগেই আসছে? আমি খেয়াল করি নাই। আচ্ছা, বাড়ির কাজটা লেখো। দেখা যায় জি জি, কপার, কপার সালফেট। আর একটা দেব কি, চার নাম্বারটা তাহলে উপরে দুটো মুছে দেয়। জি স্যার, জি স্যার, দেন। তিনটে মুছে দিন, লেখা হয়েছে। ওকে। 4 নাম্বার হচ্ছে CaCO। এই পাঁচটা। আচ্ছা, কি লেখছি দেখতে দেখা যায়, বোঝা যায়? অ্যাসিড, ক্ষার, লবণ।
অ্যাসিড ক্ষারক লবণ। আমার ক্লাস আবার কবে আছে? জি বলো যে আমার ক্লাস কবে আছে, তোমাদের ধারণা আছে নাকি আমার ক্লাস আবার কবে? আমার ক্লাস আবার কবে বলো? জি বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে। এই অধ্যায় বৃহস্পতিবারে পরীক্ষা নেওয়া হবে। কিভাবে? পরীক্ষা নেব, প্রশ্নপত্র আমরা তো প্রত্যেকে নাকি না, প্রশ্ন তোমাদের কাছে চলে যাবে, কে তোমাদের কাছে প্রশ্ন চলে যাবে, প্রশ্ন। ঠিক আছে, কিন্তু আমরা যদি বই দেখে অ্যানসার করি বই থেকে কেমনে আনসার করবে? ওটা তোমাদের ফ্যামিলিরা তোমাদের দেখবে না, আচ্ছা সেভাবে তোমাদের অভিভাবকদের সাথে ওইভাবেই কথা বলা হবে। যাই, এই অধ্যায়টা আমি আবার এর পরের যে অধ্যায় আমি প্রশ্ন করতেছি রেডি হয় নাই। আমি 3টা অধ্যায় পড়ালাম, এই 3টা অধ্যায় আমি পরীক্ষা নেব এবং খাতাগুলো সংগ্রহ করে মার্কিং করব। আমি তো দেখবো কে কেমন পরীক্ষা দিছো। বুঝতে এমনও হতে পারে আমি 20 মিনিট করে তোমাদের বাসায় যাব, যাইয়া পরীক্ষা নিজে নিয়ে আসবো। 20 মিনিট সময়, 20 মিনিট করে সময় দেব। একটা করে প্রশ্নে 1 মার্ক, এবং সেটা হবে এত কষ্ট করা লাগবে না। বহু নির্বাচনী পরীক্ষায়। না কষ্ট করি, অসুবিধা কি? বহু নির্বাচনী পরীক্ষায় কিন্তু অপশন থাকবে না, উইদাউট অপশন। এই ছোট প্রশ্নই বহু নির্বাচনী। তাহলে জি বলো, 20টে থাকবে, 20টেরই জবাব দিতে হবে। আগামী তাহলে বৃহস্পতিবার কয় তারিখ হয়? আজকে 11, মঙ্গলবারে 12, 14 তারিখ, তাই না? জি স্যার। 14, 5, 20। ভালোই হলো, ওই দিন আমার এমবি শেষ হয়ে যাবে। তাই? আমার এমবি আর কিছু হয় না। আচ্ছা, ধন্যবাদ। আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকো। পরীক্ষা এই রাসায়নিক বিজ্ঞান অধ্যায়ের পরীক্ষা। না 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 না, এই অ্যাসিড ক্ষারক লবণ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকো সবাই। আর এরপরে তোমাদের একটা ক্লাস হবে না আইসিটি, ওটা একটু 10 মিনিট রেস্ট নাও, 10 মিনিট পর। আচ্ছা স্যার। ওকে।